হ্যালো হ্যালো গুড মর্নিং তোমাদের সবাইকে নীল আইসল্যান্ড থেকে। আজকে হচ্ছে আমাদের নীলে ডে 2। তো আমরা আজকে প্ল্যান রেখেছি শুধু ঘোরার, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই সোজা বেরিয়ে যাব কিন্তু একদম ঘুরতে। তাও ভগবানের অশেষ কৃপা যে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকতে পেরেছি, নাহলে এতক্ষণ চারপাশটা এত ক্রাউডেড হয়েছিল, এখন দেখো ফাঁকা হয়েছে, তাই একটু শান্তি ভরে খেতে বসতে পেরেছি। ডে 2 অ্যাট নীলদ্বীপ, তাই তো? কালকে রাতে আর এসে এনার্জি ছিল না, এত টায়ার্ড লাগছিল যে খেয়ে দিয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়েছি, তাই আর কোনো ভিডিও করিনি। আজকে সকালবেলা তো রোজই উঠছি, ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আজকে আর ডিলে করিনি, বেরিয়ে পড়েছি 10টার মধ্যেই। বাদবাকি যে জায়গাগুলো আছে, কালকে আমরা দেখেছিলাম লক্ষ্মণপুর 1 সানসেট, আর বাদবাকি যে জায়গাগুলো আছে সীতাপুর, ভরতপুর আর লক্ষ্মণপুর 2, সেগুলো একটু আজকে কভার করার চেষ্টা আছে। দেখা যাক ওয়েদার যদি সঙ্গ দেয় তো পুরোটা কভার করা যাবে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি আবার স্কুটি নিয়ে। আমাদের গন্তব্যস্থল 3 জায়গায়, যেটা আগে পড়বে, কারণ জানি না আমাদের এখানে কোনটা আগে পড়বে। আমরা তো এসে ইউজ টু নই, স্কুটি নিয়ে জিজ্ঞাসা করে করে এগোচ্ছি, তাই তো? ম্যাপ কাজ করছে না, কারণ ফোনে টাওয়ার নেই। না, আমি যদিও অফলাইন ম্যাপ আমি ডাউনলোড করেই নিয়ে এসেছি, আচ্ছা, কিন্তু হচ্ছে নেটের ওয়াইফাই দিয়ে নীলদ্বীপে রিসর্টে বসে কাজ করা যাবে, কিন্তু রিসর্টের বাইরে সেরকমভাবে কাজ হচ্ছে না। হ্যাভলগে কিন্তু কোনো অসুবিধা হয়নি, অনলাইনে পেমেন্টও হয়েছে, ফোনও গেছে, সব কিছু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একদম বিচের কাছে গিয়ে তখন হয়তো নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছিল, কিন্তু হ্যাভলগ পর্যন্ত এমনিতে পেমেন্ট করতে বা ফোন করতে অনলাইনে কোনো কিছু অসুবিধা হয়নি। নীলে এসে শুধুমাত্র একটু সামান্য অসুবিধা হচ্ছে, কিন্তু তাও অত কিছু না, কারণ আমরা ক্যাশ ক্যারি করেছি সাথে, সেগুলো দিয়ে কাজ হয়ে যাচ্ছে। প্লাস এখানকার যারা শপে যারা আছে তারাও খুব ফ্রেন্ডলি, তাদেরও কোনো অসুবিধা থাকছে না। তারা নিজেরাই নিজে থেকে বলছে যে তোমরা যাও, গিয়ে রিসর্টে চলে যাও, রিসর্টে গিয়ে ওয়াইফাই নিয়ে তখন আমাদের অনলাইন পেমেন্ট করে দেবে যদি ইনকেস ক্যাশ ফুরিয়ে গিয়ে থাকে। তো ওদের তরফ থেকেও সেরকমভাবে কোনো জোর জবরদস্তি নেই যে না টাকা ছাড়া দেওয়া যাবে না বা টাকা দিয়েই তবে যেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো চলো আগে আগে এগোতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, এখানে নামা যাবে? এটা বোধহয় প্রাইভেট বিচ নাকি? একটু সামনে দিয়ে ঘুরে আসি, দেখে আসি এখানে ব্যাপারটা কি। বিশাল রোদ উঠে গেছে আবার। আমরা প্রথমে আসছি সীতাপুরে, এবার জানি না এটা সীতাপুরের এন্ট্রি নাকি এই যে পিছনে যে রিসর্টটা আছে এদের প্রাইভেট বিচ, শুধু একবার দেখার জন্য আসছি। এখানে ক্যান্ডেল লাইট ডিনার করবে বোধহয়, সেই জন্য ব্যবস্থা করা। এটা এদের প্রাইভেট বিচ হবে, কারণ এই যে সিঁড়ি মতন আছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচে। এই যে সিঁড়ি করা, ওই পাশে আবার কয়েকজন, ওই পাশে কয়েকজন নেমেছে। এটা কোথা দিয়ে নামলো বোঝা যাচ্ছে না ঠিক, দেখি। আমরা এই রাস্তা দিয়ে সোজা আসলাম, আর একটু আগে এই ডান দিকে গেছিলাম, যেখান থেকে দেখালাম রিসর্টের সামনের সীতাপুরের বিচটা। আর সোজা এসে এই হচ্ছে সীতাপুর বিচ। এই যে ওই জায়গাটা দিয়ে গিয়েছিল রিসর্টটা, আর ওখান থেকে নামার যে সিঁড়িটা ছিল দেখালাম। সামনে এগিয়ে ওই রিসর্টের সামনে আরেকটু এগিয়ে রাস্তা আছে, কিন্তু ওটা আবার রেস্ট্রিক্টেড এলাকা, শুধুমাত্র ডিফেন্সদের জন্য। সুতরাং আমরা ব্যাক করে এদিক দিয়ে আবার আসলাম এই জায়গাটা দিয়ে। কিন্তু সীতাপুর বিচ মেনলি এখন ফাঁকাই। দেখি ডগলাভ, ও ডগলাভ কী হয়েছে, তুমি সরছো না কেন? সেই তো সিঁড়ি আছে, আমরা তাহলে ওরা এই সিঁড়িটা দিয়েই নেমেছে। বললাম না এখানে বসে যাচ্ছে কয়েকজন, আসতে দেখে নাম। এই ছায়াটায় দাঁড়াই বাবা, প্রচণ্ড রোদ, বিভৎস রোদ। ওই যে ওরা সব বসে আছে দূরে, হাঁটাচলা করছে, ফটোশ্যুট করছে। কত উঁচু ওয়াল, আর এখন জল কত পিছনে, এই উঁচু অবধি জল চলে আসে ছাপাক ছাপাক করে। আর একে দেখো, আসলো সমুদ্রে স্নান করলো, বালিতে গা পুছলো, এবার চললো। সীতাপুর বিচে কিন্তু বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে আর কিছু ভালো ভালো ফটো তুলে আমরা কিন্তু চলে এসেছি এবার ভরতপুর বিচে। ভরতপুর বিচের জল দেখছো, সমুদ্রের জল কিরকম না, কত দূরে চলে যাচ্ছে, কত নিচে, কত তেড়িতে এগিয়ে আছে। দেখো দেখো কত দূর চলে গেছে, কিন্তু হ্যাঁ ওই যে দেখো
ধীরে ধীরে চলে গেছে। হ্যাঁ। এটাই আমি তোমাকে বলছিলাম যে লো টাইডের সময় জল যখন আরো পিছনে চলে যায় তখন কিছু কিছু জায়গায় দেখা জল যায়। থাকে, আবার কিছু কিছু জায়গায় রাস্তা বালির মতন হয়ে যায়, ঠিক আছে? সেই সময় সব গ্রুপ করে যেখানে যেখানে জল থাকে ওরকম যায়। গ্রুপের উপর বসে। এখন যেমন এরকম দূরে আছে, লো টাইডের সময় এরকম জলটা যখন আরো পিছিয়ে চলে যায় তখন কিছু জায়গায় জল থাকে, তখন সব গ্রুপ করে বসে। দেখছো ওনাকে দেখো, রেড জামা পরা দেখো, যে রেড জামা পরা দেখছো কত দূরে চলে যাচ্ছে, কত দূরে। কিন্তু দেখো কতটা জল, এতটা জল কোন দিকে। নর্থ ওয়েতে অলরেডি অ্যাক্টিভিটিটা করেছি আমরা। বলো নামটা কি? তুমি বলো কোনটা? আমরা নর্থ ওয়েতে যে অ্যাক্টিভিটিটা করেছি, যেটা বোটে করে দেখলাম নিচে করা, হ্যাঁ কনফিডেন্সের সাথে ওদিকে বলো। গ্লাস ফুল সেইটাই আবার এখানে করছি। হ্যাঁ। ওখানে কোরাল দেখেছিলাম, আর এখানে বললো যে এখানে কোরালের সাথে সাথে অনেক সুন্দর সুন্দর অনেক বেশি সংখ্যক মাছ দেখা যাবে। ওখানে যেমন মাছটা দেখা যায়নি বলতে গেলে, শুধু কোরালটাই বেশি দেখা গেছে। আর এখানে যেমন ঠান্ডা পড়া রোদ হলেই বেশি করে ভেতরটা দেখা যাবে। তো এখানে এই জন্য মাছগুলো জলটা অনেকটা ক্লিয়ার, আর তার সাথে সাথে অনির্বাণ আরো দুটো অ্যাক্টিভিটি অ্যাড অন করেছে এখানে, যেটা একটা হচ্ছে রাইজিং স্টার, না বলবো আমি, একটা হচ্ছে রাইজিং স্টার, ঠিক আছে, আর একটা হচ্ছে জেট স্কাই। এই দুটো অ্যাক্টিভিটি ও এখানে করাবে, খুলবে আর কি। জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গল ঢুকে করে যাচ্ছে, আর ওদিকে তো দেখি আমরা যে নামলাম, আমরা যে এটা নামলাম না, ওখানে দেখি। আর এই সমুদ্রটা একটু বড়, এই দেখো সামনে কাউন্টারে ছাউন মতো করতে হবে, সামনের দিকে ছাউন কাউন্টার। সাবধানে দেখে সামনে। ওই যে জেটি, তাই না? আমরা পোর্ট ব্লেয়ারে থাকাকালীন নর্থ বেতে কিন্তু এই সেম অ্যাক্টিভিটিটাই করেছিলাম। আর যেহেতু ওখানে অলরেডি অ্যাক্টিভিটিটা করে রেখেছিলাম, তাই দুই জায়গার কি ডিফারেন্স সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম। আমি কিন্তু একটাই সাজেশন তোমাদেরকে দেবো, যে যদি কখনো আন্দামানে আসো আর নীলদ্বীপে আসার প্ল্যান থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই এই অ্যাক্টিভিটিটা মানে গ্লাস বটম বোটের অ্যাক্টিভিটিটা কিন্তু নীলদ্বীপেই করো। কারণ এখানে কস্ট ওয়াইজও যেমন পোর্ট ব্লেয়ারের থেকে সস্তা, তেমন দেখার জিনিসও কিন্তু আরও অনেক বেশি। বিশেষ করে এখানে কিন্তু কোরালের সাথে সাথে অনেক বেশি মাছও দেখতে পাবে। ক্যামেরায় হয়তো অতটা ক্যাপচার হচ্ছে না, কারণ লেন্স দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, তাই কিন্তু আমরা কিন্তু নিজের চোখে প্রচুর দেখেছি, খুব ছোট ছোট আর বিভিন্ন কালারফুল। শুধুমাত্র এই গ্রিন যেগুলো ফ্লুরোসেন্ট কালারের মাছ আছে, সেগুলোই দেখলাম একমাত্র ক্যামেরায় ক্যাপচার হচ্ছিল। আর আরেকটাও যেটা জিনিস, ভরতপুর বিচের জলটা কিন্তু আমি দেখলাম নর্থ বের যে জল তার থেকে কিন্তু আরও অনেক বেশি স্বচ্ছ আর ক্লিয়ার, যার জন্যে আরও অনেক পরিষ্কারভাবে কিন্তু এই অ্যাক্টিভিটিটা আমরা উপভোগ করতে পেরেছি। আমরা এখন কোথায় যাচ্ছি তাহলে? লক্ষ্মণপুর লক্ষ্মণপুর টু। লক্ষ্মণপুর টু যাচ্ছি, লক্ষ্মণপুর টু। ওখানে কি করবি? ফটোশুট করবি? ফটোশুট করবো যদি জল ঠিকঠাক থাকে তো। হ্যাঁ, কারণ দুজন বললো জল নাকি এত উঠছে এসছে, কিছুই করা যাবে না। এটা হচ্ছে লক্ষ্মণপুর টু। তো দেখি যদি সেরকম থাকে তো নামাই যাবে না, তার ফটোশুট করবো। দেখে নামো নিচে, দেখে নামো, ভরে নামবে। পপুলেশন হচ্ছে যতজনের পপুলেশন হচ্ছে তার মধ্যে অর্ধেক হচ্ছে এরা না, 70% হচ্ছে এরা, 30% হচ্ছে মানুষ। হাওয়া প্রচন্ড রোদ গো এখানে, ওই ছাওয়াটাই চলো, ওইদিকে ছাওয়া। দেখি সাবধানে আসবে।
ওই দিক দিয়ে সব যাচ্ছে, পাহাড় পর্বত ডিঙিয়ে 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 ডিঙিয়ে। আমাদের আর ধকে খুলোচ্ছে না ওই পাহাড় পর্বত ডিঙিয়ে যেতে, কারণ এখন হাই টাইডের সময়, জল ছাপাং ছাপাং করে মারছে। তাও সবাই অনেকে যাচ্ছে এই সাইডের রাস্তাটা দিয়ে, মানে জল কম থাকলে সাধারণত এইখানটা দিয়ে ওপর দিয়ে যাওয়া যায়, কিন্তু এখন এই ওপর দিয়ে যাচ্ছে। এইখানটা যেমন যাওয়ার তাও রাস্তা জায়গা আছে, ওইখানে আবার সরু সরু গুফা মতন, তার মধ্যে দিয়ে গলে যাচ্ছে। আমরা তাও যদিও এই গাছের ডালটা পেরিয়ে, আরেকটা গাছের ডাল পেরিয়ে, 2-3টে পেরিয়ে গাছের ডাল কিছু চড়াই উচ্চাই করে অনেকটা গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করা যাবে না এই কারণে। এখানে ট্রেকিংয়ের মতন পুরো ওইসব করতে হাত থেকে যদি ফোন পড়ে যায়, তার মধ্যে আবার পিছন থেকে জলের ঝাপটা মারছে, সেই সব করে আর আমরা ওখানটা ভিডিও তুলিনি। কিন্তু আমাদের কান মাথা পুরো লাল হয়ে গেছে, অনির্বাণের কানটা পুরো টকটক করছে লাল, ঠোঁটটা পুরো টকটক করছে লাল, গালটা পুরো টকটক করছে লাল, সবই ঘরে খেতে করে। হ্যাঁ, তো সেই জন্য এখান থেকেই আপাতত বিদায় নিচ্ছি। বিদায় লক্ষ্মণপুর 2 বিচ থেকে ঘুরে আসার পরে আমরা আরেকবার গেছিলাম ভরতপুরে একটুখানি স্নান করবার জন্য, কারণ লোভ সামলাতে পারছিলাম না। ওখানে জলের লেভেলটা এতটাই সুন্দর ছিল যে হেঁটে যাচ্ছি এত দূর পর্যন্ত, তাও অনেকটা বেশি হাই না, সেজন্য আমাদের একটু সাহস হচ্ছিল যে বেশি দূর পর্যন্ত যাই। তো বেশি দূর সেরকমভাবে যাইনি, কিন্তু একটুখানি মজা নেওয়ার জন্য গেছিলাম, কেন লোভ সামলাতে পারছিলাম না বললাম যে। আর তারপরে একটুখানি বৃষ্টি হতে শুরু করলো বলে তারপর আবার চলে এসেছিলাম। তো বাড়ি বলে অভ্যেস হয়ে গেছে, রিসর্টে এসে একটুখানি রেস্ট নিয়ে একটুখানি চা স্ন্যাক্স খেয়ে আবার আমরা চলে এসেছি লক্ষ্মণপুর বিচ 1-এ স্টার গেজিং দেখার জন্যে। মেঘলা যেহেতু ওয়েদার ছিল, আগে বললাম, সেজন্য আমরা ঠিক কনফার্ম হতে পারছিলাম না যে এই জিনিসটা হবে, অ্যাক্টিভিটি কি হবে না, কারণ মেঘলা ওয়েদার থাকলে সাধারণত তারাদের তো সেরকমভাবে দেখা যায় না প্রপারভাবে। সেই জন্য আমাদের যারা গাইড ছিল তারাও বলছিল যে মেঘলা বা বৃষ্টির সময় এগুলো সাধারণত ডিলে হয়ে যায় বা পোস্টপোন হয়ে যায়, কিন্তু এখন অলমোস্ট অনেকটাই ক্লিয়ার আকাশ। তো সেই জন্য আরেকবার আমরা একটা ট্রাই নিচ্ছি যে দেখা যায় যদি ভিডিওতে আসে তো অবশ্যই আমি ফুটেজ তো তুলবো, কিন্তু যদি ভিডিওতে না আসে তাহলে ফুটেজ তোলা যাবে না, কারণ কিছু জিনিস চোখের অনুভূতির জন্যই স্পেশাল খাস থাকে, কিছু জিনিস ওরকমভাবে ফোনে ক্যাপচার হয় না, হয়তো অনেক উন্নত ডিজিটাল কোনো ক্যামেরা হয়তো ক্যাপচার হয়, কিন্তু আমরা তো অত উন্নত ডিজিটাল ক্যামেরা ইউজ করি না, সামান্য ফোনই ইউজ করি। তো সেই জন্যে সেখানে যদি ক্যাপচার হয় তো আমরা দেখাবো, যদি না হয় তো শুধু এই মুখের কথা শুনেই সন্তুষ্ট থাকতে হবে, আমরাই দেখবো। চলো আমরা একটু তখন অ্যাক্টিভিটিটা করে দিই। কিন্তু হঠাৎ করেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাবার দরুন মেঘলা আকাশের এই চাঁদকে দেখেই সন্তুষ্ট হয়ে কিন্তু আমাদের এখন হোটেলে ফিরে যেতে হচ্ছে। তাই তোমাদের সাথেও কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।